নমস্কার, দালবাসনী বিদ্যা মন্দিরে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করতে এসেছি 12 ক্লাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বচন কিভাবে করে। সেটা কি আলোচনা করব? ব্যাকরণ সম্মত বাক্য থেকে বচনে রূপান্তর, তার মানে বচন কিভাবে করে। তাহলে প্রথমেই জানা প্রয়োজন বচন কি। আগের ভিডিওটি আমরা জেনেছি যে বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ, আর অবধারণ হলো একটা মানসিক প্রক্রিয়া যা ভাষায় প্রকাশিত হতেও পারে আবার নাও পারে। আর যে অবধারণটা ভাষায় প্রকাশিত হয় তাকেই বলা হয় বচন। আর একটা বচনের 4টে অংশ, কি কি? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক আর পরিমাণক। এগুলো আমরা আগেই জেনেছি। আজকে জানবো একটা ব্যাকরণসম্মত বাক্যকে কিভাবে বচনে রূপান্তর করব। এর জন্য আমাদের 25টা নিয়ম পড়তে হবে। ব্যাকরণসম্মত যে কোনো বাক্যকে বচনে পরিবর্তন করতে গেলে আমাদের 25টা নিয়মের প্রয়োজন। আজকে আমরা কেবলমাত্র 10টা নিয়ম জানবো, পরের দিন আরও নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম নিয়মটা কি বলছে? বলছে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। মানে যে ব্যাকরণসম্মত বাক্যটাকে বচনে রূপান্তর করব তার অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। কিরকম হবে জিনিসটা? তাহলে জিনিসটা হচ্ছে এই রকম। ধরুন বলছে সব মানুষ মরণশীল। তার মানে এখানে কি বলছে? সকল মানুষ হয় মরণশীল, সেটাই বোঝাতে চাইছে। কিন্তু আপনি কখনো এটা করতে পারবেন না যে সব মানুষ মরণশীল নয়। তাহলে কি হবে? এর অর্থের পরিবর্তন হচ্ছে। বলছে যখন আমরা কোনো বাক্যকে বচনে রূপান্তর করব সেটা কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যেমন সব মানুষ হয় মরণশীল, এই একই অর্থ রাখতে হবে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। 2 নম্বরটা নিয়মটা কি বলছে? 2 নম্বর নিয়মে বলছে উদ্দেশ্য, বিধেয়, সংযোজক স্পষ্ট করে রাখতে হবে। উদ্দেশ্য মানে যে বাক্যটাকে বচনে রূপান্তর করব সেখানে যেন উদ্দেশ্য, বিধেয়, সংযোজক স্পষ্টভাবে উল্লেখ থাকে। আর সংযোজকটা সবসময় ভূধাতুর বর্তমান রূপ হবে। জিনিসটা কিরকম? ধরুন একটা বাক্য আমি একই নিলাম, সব মানুষ মরণশীল। এটাকে আমি বচনে রূপান্তর করছি। কি করতে হবে? লিখব যে সকল মানুষ হয় মরণশীল জীব। এটা হচ্ছে এ বচনের স্ট্রাকচার, তাই এটাকে লিখলাম LFA, মানে লজিক্যাল ফর্ম এ, তর্কসম্মত রূপ এ। লিখে আমি এই বাক্যটা দিয়েছিল সব মানুষ মরণশীল, আমি এটাকে বচনে রূপান্তর করলাম সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে আমার 2 নম্বরের নিয়মে কি বলছে? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক স্পষ্ট করতে হবে। দেখুন উদ্দেশ্য স্পষ্ট করা আছে, বিধেয় স্পষ্ট করা আছে, সংযোজকও স্পষ্ট করা আছে। আর কি বলেছে? সংযোজকটা সবসময় ভূধাতুর বর্তমান রূপ হবে। ভূধাতুর বর্তমান রূপই এখানে হয়েছে। তাহলে আমরা বচন করতে গেলে, কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে 2 নম্বর যে নিয়মটা বলছে সেই নিয়মটা আমরা এখানে প্রয়োগ করেছি। এইবার 3 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা মুছে দিই। আমরা একটা করে নিয়ম করব, একটা করে নিয়ম মুছবো। 3 নম্বর নিয়মে কি বলছে? না বাচক বা নঙর্থক চিহ্ন বিধেয়ের সঙ্গে যুক্ত হবে না। বিধেয়ের সঙ্গে যুক্ত হবে না। একটা উদাহরণ নিই। ধরুন এখানে বলেছে, একটা বাক্য দিয়েছে মহসিনা আসেনি। তাহলে কি বলতে হবে? ধরুন আমি একটা বচনে করলাম, দুটো হবে করে দেখাচ্ছি। একটা করছি মহসিনা হয় এমন যে আসে নি।
আচ্ছা, আমি এখন বচনের চিহ্ন দিচ্ছি না, কারণ এই তো যা শুরু করছি, বচনের চিহ্ন যত ধাপে ধাপে আমরা এগোবো তখন বচনের চিহ্ন দিয়ে শেখাবো। মহসিনা হয় এমন যে আসেনি, আর মহসিনা নয় এমন যে এসেছে। দেখুন এখানে 3 নম্বর নিয়মে কি বলছে, না বা নঙ্গর্থক চিহ্ন থাকলে তাকে বিধেয়ের সঙ্গে যুক্ত করা যাবে না। কি বলছে, আমাকে বাক্যটা দিয়েছে মহসিনা আসেনি, তাহলে আমি প্রথমটাতে কি করেছি, মহসিনা হয় এমন যে আসেনি, এখানে আমি এই নঙ্গর্থক চিহ্নটাকে বিধেয়ের সঙ্গে যুক্ত করেছি। কিন্তু 3 নম্বর নিয়মে কি বলছে, নঙ্গর্থক চিহ্ন বিধেয়ের সঙ্গে যুক্ত করা যাবে না, তাই আমার এই উপরেরটা সম্পূর্ণ ভুল হয়েছে। কি বলছে, এই নঙ্গর্থক চিহ্নটাকে বিধেয়ের সঙ্গে যুক্ত করা যাবে না, তাকে সংযোজক হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, মহসিনা নয় এমন যে এসেছে, তার মানে কি, মহসিনা আসেনি, তাহলে মহসিনা নয় এমন যে এসেছে। এই যে না নঙ্গর্থক শব্দটাকে আমাকে এখানে সংযোজকের সঙ্গে যুক্ত করতে হবে, বিধেয়ের সঙ্গে যুক্ত করলে ভুল হবে, সংযোজকের সঙ্গে যুক্ত করলে সেটা ঠিক হবে। তাহলে 3 নম্বর নিয়মটা বুঝতে পারলেন, যে নঙ্গর্থক কোনো চিহ্ন থাকলে তাকে বিধেয়ের সঙ্গে যুক্ত করা যাবে না, তাকে সংযোজকের সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে মহসিনা আসেনি, মহসিনা নয় এমন যে এসেছে। 4 নম্বর নিয়মে কি বলছে, পরিমাণটাকে স্পষ্ট করতে হবে, পরিমাণটাকে স্পষ্ট করতে হবে। ধরুন অনেক বাক্য দেওয়া থাকবে যেখানে পরিমাণ ক্লিয়ারলি উল্লেখ থাকবে না, সেখানে পরিমাণটাকেও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন যেমন ধরুন বলছে মানুষ মরণশীল, এখানে কিন্তু পরিমাণটা কোথাও কিন্তু স্পষ্টভাবে বলা নেই। যদি আমরা এটাকে বচনে রূপান্তর করি তাহলে কি হবে, সকল মানুষ হয় মরণশীল জীব। দেখুন পরিমাণটাকে স্পষ্টভাবে করতে হবে, তাহলে কি এখানে কিন্তু পরিমাণটা স্পষ্টভাবে উল্লেখ ছিল না। আমি এই বাক্যটা পড়ে পরিমাণটাকে এখানে স্পষ্টভাবে উল্লেখ করলাম, মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল জীব। এই যে পরিমাণটা প্রত্যেক বচনের ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর পরের নিয়ম, পরের নিয়মটা কি বলছে, একইভাবে গুণটাকেও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। গুণ অনুসারে বচন ক প্রকার, গুণ অনুসারে বচন 2 প্রকার, কি কি, সদর্থক আর নঙ্গর্থক। সদর্থক নঙ্গর্থক, ঠিক একইভাবে যখন কোনো বাক্যকে আমরা বচনে রূপান্তর করব তখন সেই বাক্যের মধ্যে যে গুণটা থাকবে, যেমন ধরুন আগের বারই বললাম কি, মহসিনা আসেনি, তাহলে এইখানে যে গুণটা, এই যে গুণটা এখানে দেয়া আছে, এই গুণটাকে যখন এই বাক্যটাকে যখন বচনে রূপান্তর করব, এইখানে যে গুণটা উল্লেখ আছে সেই গুণটাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর পরেরটা কি বলছে, পরেরটা বলছে যদি কোনো বাক্যের মধ্যে ছন্দ, অলংকার, কবিতা, কাব্য, বাক্য, মানে এইসব জিনিসগুলো যদি ঢুকে থাকে কোনো বাক্যের মধ্যে, তখন সেই বাক্যটাকে যখন বচনে রূপান্তর করব তখন তার অন্তর্নিহিত অর্থ জেনে তারপরই সেটাকে আমরা বচনে রূপান্তর করব। তাই যদি কোনো বাক্যের মধ্যে ছন্দ, অলংকার, কবিতা, কাব্য ইত্যাদি সব কথা বা শব্দ যুক্ত থাকে তাহলে আমরা তার অর্থ অনুধাবন করব প্রথমে, তারপর সেই বাক্যটাকে বচনে রূপান্তর করব। 7 নম্বর নিয়মে কি বলছে, বলছে যে সকল, সমস্ত, প্রতিটি, প্রত্যেক, যে কোনো, যে কেহ, এইসব বাক্যগুলো যদি কোনো সদর্থক বাক্যে থাকে, সদর্থক বাক্যে, যদি কোনো সদর্থক বাক্যে সকল, সমস্ত, প্রতিটি, প্রত্যেক, যে কোনো, যে কেহ
ইত্যাদি কথাগুলো উল্লেখ থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? এ বচনে রূপান্তর করতে হবে। যেমন একটা উদাহরণ নিই, সমস্ত জীব মরণশীল, এরকম একটা উদাহরণ নিলাম। তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে একটা সদর্থক বাক্য। সমস্ত জীব মরণশীল, এটা একটা সদর্থক বাক্য। তাহলে সদর্থক বাক্যে কি বলেছে? যদি সমস্ত কথাটা থাকে, সমস্ত কথাটা হ্যাঁ এখানে আছে, যদি কোনো সদর্থক বাক্যে সমস্ত কথাটা থাকে, তাহলে সেটাকে কিসের বচনে পরিণত করতে হবে? এ বচনে। তাহলে আমরা করি। তাহলে সমস্ত জীব মরণশীল, এটা একটা সদর্থক বাক্য, এখানে সমস্ত কথাটা আছে, তাহলে এটা এর বচন হবে। তাহলে এলএফ এ, লজিক্যাল ফর্ম এ, তর্কসম্মত রূপ এ করে কি লিখবো? সমস্ত জীব মরণশীল, সকল জীব হয় মরণশীল। ঠিক একইভাবে 8 নম্বর নিয়মটা কি বলছে? বলছে যে যদি কোনো নঙ্গর্থক বাক্যে এই কথাগুলো থাকে, কি? সকল, সমস্ত, প্রতিটি, প্রত্যেক, যে কোনো, যে কেহ, এই সব শব্দগুলো যদি কোনো নঙ্গর্থক বাক্যে থাকে, তাহলে তাকে কি করতে হবে? ও বচন করতে হবে। তাহলে তাকে কি বলছে? যদি নঙ্গর্থক বাক্যে যদি এই শব্দগুলো থাকে, তাহলে তাকে ও বচন করতে হবে। যেমন যেমন সব ধাতু সোনা নয়। তাহলে দেখুন এখানে কি বলছে? এটা একটা নঙ্গর্থক বাক্য, ঠিক আছে, কারণ এখানে নয় আছে, তাই এটা নঙ্গর্থক বাক্য। আর নঙ্গর্থক বাক্যে সব কথাটা আছে, সব, সকল বা সব কথাটা আছে, তাহলে এটা কি বচনে করতে হবে? ও বচনে। তাহলে কি লিখবো? এলএফ ও। ও এর বচনের গঠনটা কি? কোনো কোনো ধাতু নয় সোনা। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর 8 নম্বর দুটো নিয়মই হয়ে গেল। এবার 9 নম্বর নিয়ম। নম্বর নিয়মটা কি বলছে? 9 নম্বর নিয়মে বলছে যদি কোনো সদর্থক বাক্যে অনিবার্যভাবে, নিশ্চিতভাবে, একান্তই, অবশ্যই, সবসময়, এই কথাগুলো যদি কোনো সদর্থক বাক্যে থাকে, তাহলে তাকে কি করতে হবে? এ বচনে রূপান্তর করতে হবে। যেমন যেমন ওই একই প্রশ্ন লিখছি, মানুষ নিশ্চিতভাবে মরণশীল। তাহলে এটা একটা সদর্থক বাক্য, আর এখানে নিশ্চিতভাবে কথাটা আছে, নিশ্চিতভাবে, তাহলে এটাকে কি বচনে করতে হবে? এ বচনে করতে হবে। কি লিখব? মানুষ হয় মরণশীল। ঠিক তারপরেই বলছে যে যদি কোনো নঙ্গর্থক বাক্যে অনিবার্যভাবে, নিশ্চিতভাবে, একান্তই, অবশ্যই, সবসময় এই কথাগুলো থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? ও বচনে রূপান্তর করতে হবে। যদি একই কথাগুলো কোনো নঙ্গর্থক বাক্যে থাকে, তাহলে সেটাকে ও বচনে রূপান্তর করতে হবে। যেমন একটা উদাহরণ নিই, উদাহরণটা হচ্ছে পুলিশ সব সময় ঘুষ নেয় না। তাহলে কি আছে? সব সময় আছে আর না আছে, তার মানে এই বাক্যটা হচ্ছে নঙ্গর্থক, আর এখানে সব সময় কথাটা আছে, তাহলে সেটাকে কি করতে হবে? ও বচনে রূপান্তর করতে হবে। তাহলে এলএফ ও কি হবে? কোনো কোনো পুলিশ নয় এমন যারা ঘুষ নেয়। ক্লিয়ার?
তাহলে আমরা আজকে বচন করতে গেলে যে 10টা নিয়ম 25টা নিয়ম লাগে তার মধ্যে 10টা নিয়ম শিখলাম। পরের দিন আরও 15টা নিয়ম নিয়ে হাজির হব। যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীকালে যাতে আর নতুন নতুন ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পাবেন। আবার হাজির হব এর পরবর্তী 15টা নিয়ম নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যা মন্দিরের সঙ্গে থাকবেন। নমস্কার।